ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে আমাদের পারিবারিক বিভিন্ন জায়জামেলা এবং জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে। তো এই বিষয়ে কিছু কথা বলা অতি প্রয়োজন মনে হচ্ছে। এই জন্য এই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে, গতকালকে সম্ভবত আমার একজন পরিচিত বন্ধু, তিনি আমাকে ফেসবুকের কয়েকটি পোস্টের লিঙ্ক পাঠাইলেন। উনি আলোকবালির, উনি প্রবাসে আছেন। তো আমাকে পাঠানোর পরে আমি দেখলাম ইমোতে পাঠানো হয়েছে। কারণ আমি ফেসবুক আইডিতে সবসময় তো আর থাকি না। তো পাঠানোর পরে আমি দেখলাম যে এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়েছে, সমালোচনা করা হয়েছে এবং এর অনেকটাই আমার ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত। তো সেই জন্য এটা নিয়ে অনেক দেখলাম সমালোচনা হচ্ছে। তো এই জন্য বিষয়টি নিয়ে কথা বলা প্রয়োজন মনে করছি। তো মূল বিষয়টি হচ্ছে, আমার ফুফাতো ভাই জামাল, যিনি মরহুম নোয়াব আলী সাহেবের ছেলে, কয়েক বছর যাবত বা দীর্ঘ সময় যাবতই আমাদের সাথে একটা ঝামেলা করতেছে এবং বিভিন্ন ব্যক্তি নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছে, আমাদেরকে হুমকি দুমকি দিচ্ছে। এরকম বেশ কিছুদিন যাবতই হচ্ছে। তো গত দুই একদিন আগে একজন ব্যক্তি জামাল সম্পর্কে পোস্ট করেছে এবং পোস্টের মধ্যে তার বিভিন্ন আলোচনা সমালোচনা উল্লেখ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে আমাদের উত্তরপাড়ার যিনি আমির মেম্বার ছিলেন বড় বাড়ির, তার হত্যাকারী যারা, তাদের পৃষ্ঠপোষক বলা হয়েছে সেখানে। আর প্রমাণ হিসাবে সেখানে আমার ফুফাতো ভাইয়ের সৎ ভাই, অর্থাৎ নওয়াব আলী ফুফার ছোট ছেলে জলিল ভাই, আব্দুল জলিল ভাই, ওনার সাথে তার কিছু সাংঘর্ষিক অবস্থা এবং আমাদের সাথে আমার ফুফাতো ভাই জামালের কিছু সাংঘর্ষিক দৃষ্টান্ত সেখানে উল্লেখ করা হয়েছে। তো এই লেখাগুলো উপস্থাপন করার পরে আমার ফুফাতো ভাই জামালের ছেলে, আমি তো দীর্ঘদিন যাবত তাকে চিনি না, সে সম্ভবত বাহিরে আছে। তো সে আমাকে নিয়ে বিভিন্ন এরকম অহেতুক গুরুতর অভিযোগ সেখানে উপস্থাপন করেছে এবং সেগুলোকে সে বারংবার শেয়ার দিতেছে এবং মানুষকে বলতেছে যে এই পোস্টগুলো যেন তারাও তাদের আইডি থেকে করে। তো এই জন্য, যেহেতু সেখানে আমার নামে গুরুতর কিছু মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, তো আহ, বিষয়টার বাস্তবতা আমার উল্লেখ করা প্রয়োজন মনে করছি। তো এর বাস্তবতা যদি বলি, যে আমার ফুফাতো ভাই জামাল, ওনার সাথে, উনি আমাদের সাথে এই ঝামেলা করতেছে প্রায় দীর্ঘদিন যাবৎ। আমার বাবা যখন জীবিত ছিলেন তার আরো আগ থেকেই, সম্ভবত 2010 সাল থেকেই উনি আমাদের সাথে বিভিন্ন রকমের ঝামেলা করে আসছিলেন। তো আমার বাবা তো তখন ছিলেন। এখন মানুষের কাছে বলে আমাকে আমার বাবার বিরুদ্ধে দাঁড় করায়, বাবার বিরুদ্ধে উপস্থাপন করে এবং বলে যে আমার বাবার কথা বলে যে উনি ভালো ছিল, এখন ওনার ছেলে, সে এরকম আমাদেরকে, আমার কথা অনুযায়ী সে মানতেছে না, আমাকে এইভাবে এইভাবে দিতেছে না। ওয়ারিশ পাবে, ভালো কথা, যতটুকু পাবে ততটুকু সে দাবি করতে পারবে। কিন্তু জাল জালিয়াতি রেকর্ড দিয়ে আমার মায়ের কিনা সম্পদ, আমার কিনা সম্পদ, আমার বাবার কিনা সম্পদ জাল জালিয়াতি রেকর্ডের মাধ্যমে তার মায়ের নামে উপস্থাপন করে, উল্লেখ করে, তারপরে সেই অনুযায়ী জায়গা দাবি করবে। তো এটা তো কেউ মেনে নিবে না। তো মূলত সে 2010 সালের দিকে বা এর আরো কিছু পরে হবে, আমার ফুফুরা আমার
বাবাকে কিছু জায়গা দলিল করে দেয়। এই দলিল করে দেওয়ার ঘটনার পর থেকেই সে মূলত আমার বাবার বিরুদ্ধে উঠে পড়ে লাগে। আমার দুই ফুফু আমার বাবাকে জায়গা দলিল করে দেয়, আর সে হচ্ছে আমার ছোট ফুফুর ছেলে। তো উনি ওই সময় বিদেশে ছিল, তো বিদেশ থেকে আসার পরে সে আমাদের প্রতিবেশী বিভিন্ন বাড়িতে গিয়ে বসে থাকে, বলে যে আমি এইখানে জায়গা পাবো, ওইখানে পাবো, আমি তো জায়গা বিক্রি করতে চাই, আপনারা কিনবেন কিনা। তো মানুষ বলে, তো তুমি যদি ওয়ারিশ নিতে চাও তাহলে তোমার মামার সাথে কথা বলো, তোমার মামার সাথে কথা বললে তারাই তো ফাইসালা করবে। আর তারা যখন তোমাকে এক জায়গা থেকে দিয়ে দিবে, সেখান থেকে মানুষ কিনতে পারবে। কিন্তু গোপনীয় ভাবে এখান থেকে সেখান থেকে তো এটা কিনলে এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য হবে না, বা এটা কাগজপত্রের মতো ঝামেলা থাকতে পারে, কারণ কার কোন জায়গা থেকে দলিল হয়েছে আসলে সে পাবে কিনা এটা নিয়ে অত জটিলতা আছে। কারণ ভাইয়ের সব জায়গায় যে বোনেরা পাবে এমন না, কারণ ভাইয়ের কিনা সম্পদ থাকতে পারে। তো এই সমস্ত জটিলতার কারণেই মানুষ অগ্রসর হয় নাই। তো পরবর্তীতে বিষয়গুলো আমাদের কাছে মানুষ বলছে, আমাদের প্রতিবেশীরা বলার পরে আমার বাবা বিষয়টা যখন জানছে, আমার বাবা তখন তার বাড়িতে গেছে একদিন। যাওয়ার পরে বলতেছে যে, জামাল তুমি তো আমার বোনের ছেলে, ভাগিনা, তো তোমার মা আমাদের বাড়ি থেকে জায়গা পাবে, তো সেই হিসাবে তুমি দাবি করতেই পারো। তো দাবি করলে তুমি আসো, বসো, বৈশা তুমি কাগজপত্র দেখা নিয়ে যাও। তো বলছে যে, কেন এই কথা বললেন কেন, আমি কি আপনাদের বাড়িতে গেছি সম্পদ আনার জন্য? তো বলে যে, না যাও নাই তো, তোমার তুমি তো আনতে বলো নাই, তোমার ছেলেরা হয়তো ভবিষ্যতে পরবর্তীতে আনতে চাইবে, তো এটার একটা সুরাহা করে ফেললে ভালো হয়। তো আমার বাবার উদ্দেশ্য ছিল যে যেহেতু পরবর্তীতে ঝামেলা হইতে পারে, তো আমি থাকতে যদি তুমি এটা সুরাহা করে ফেলো তাইলে ভালো, মূলত উদ্দেশ্য ছিল এটা। তো এই কথা বলার পরে সে আমার বাবার প্রতি এত রাগান্বিত হয়েছে, বা আমার বাবাকে এমন ভাবে সমালোচনা করেছে। সে আমার মাকে বলে যে, আপনার আমার মামা বলতেছে, মানে আমার মাকে সে জামাল বলতেছে, যে মামা বলতেছে যে আমার ছেলে নাকি ওয়ারিশ নিয়ে আসবো। তো আমার ছেলের কথাটা বললো কেন? হ্যাঁ, এত বড় জঘন্য কথা, আমার ছেলের নাম বললো, আমার ছেলে নাকি ওয়ারিশ নিয়ে আসবো। তো আমার ছেলের নাম কেন বললো? তো আমি এটা নিয়ে আসবো। তো আমার আম্মা বললো, ঠিক আছে, তুমি তো পাইবা, তো তুমি যদি নিতে চাও তাহলে নিবা, সমস্যা কি? কথাবার্তা বলবা যে কিভাবে নিবা বা কিভাবে করলে ভালো হয়, কথাবার্তা বলে তুমি সিদ্ধান্ত অনুযায়ী নিয়ে নিবা, এটা বলছে। তো আমার বাবাকে সে বিভিন্ন সমালোচনা করছে, কেন বললো যে তোমার পরবর্তী প্রজন্ম তো তারা জমি নিয়ে আসতে পারে, এটা কেন বললো? এই জন্য সে প্রচন্ড ভাবে আমার বাবাকে সে সমালোচনা করেছে। তারপর বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত, গোপনে গোপনে এখানে সেখানে এটা সেটা বলে, কিন্তু সে প্রকাশ্যে আসে না। তো পরবর্তীতে 2017-18 সালের দিকে আমাদের বাড়িতে আসে আমার এই জ্যাঠাতো ভাই, আমার জেঠি তখন ছিল জীবিত। তো এসে তারা এই, বিভিন্নভাবে একতরফা, আমার বাবাও সেখানে উপস্থিত ছিল না, একতরফা তারা বাড়িতে আমিন নিয়ে এসে বাড়ি মাপজুপ করে তারপর সেখানে তারা বলে যে সেখানে ওয়াল দিবে, এবং তারা ওয়াল নির্মাণ করার চেষ্টা করে। তো আমি বলেছিলাম যে আমরা বসি, কাগজপত্র দেখি, কারণ আমরাও তো বিভিন্ন আমাদের কাগজপত্র আছে, তো মুখস্থ করে দিলেই তো হলো না, আজকে দিলেন কালকে এটা আবার দেখা গেল টিকলো না, তো ঝামেলা। তো বলে আমার জ্যাঠাতো ভাই জেঠি তারা বলে যে, না, আমরা কাগজপত্র আর দেখতে হবে না, আমরা এইভাবেই ওয়াল দিব। তো তারা কাগজপত্র ছাড়াই, আমরা তাদেরকে বলছি, বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা বুঝতে চায়নি। তো তারা ওয়াল সেখানে নির্মাণ করার আহ, কার্যক্রম শুরু করে, এবং আমার ফুফাতো ভাই জামালের নাম বলে, যে জামাল বলছে। তো আমি পরবর্তীতে ওনাকে ফোন দিই, উনি তখন বিদেশে। ফোন দিয়ে বলি যে এই ঘটনা। তো উনি বলে যে তারা আসছে ওয়াল দিতে, দিয়ে ওয়াল দেখ। আমি বললাম যে, তো আমাদের তো এখানে কোনো আপস মীমাংসা হয় নাই, আর এখানে তো তাদের কোনো বাটোয়ারাও ছিল না, তো
তাছাড়া কোনো কাগজপত্র তাদের কাছে নেই। তো কাগজপত্র ছাড়া এভাবে একতরফা আমার বাবাও নাই উপস্থিত, তাহলে তারা এটা ওয়াল দিবে, এটা কিভাবে হয়? বলে যে হ্যাঁ আমি বলছি। তো পরবর্তীতে খবর নিয়ে বুঝতে পারি, তার সাথে কথা বলে বুঝতে পারি সেই মূলত তাদেরকে এইভাবে করতে বলেছে। তারপর সেখানে সেখানে ওয়াল নির্মাণ করে আমাদের ঘরের দরজার সামনে, এবং আমাকে বলে যে ঘর এখান থেকে, আমাদের একটা ঘর ছিল, যেটা ছোট ঘর যেটা, সেটা ছিল এই ওয়ালের মাঝামাঝি। তো ঘর সেখান থেকে সরিয়ে নিতে বলে। এইভাবে আবার জাল দলিল তৈরি করে আমার আহ, দাদা নাকি আমার জ্যাঠাকে এই সমস্ত জমি দলিল করে দিয়ে গেছে। এই যে এই দলিল, এই দলিলটা তখন তারা দেখায় যে মৌলভী শাহাবুদ্দিন, মৌলভী শাহাবুদ্দিন হচ্ছে আমার দাদার নাম। তো উনি নাকি আমার দাদিকে জায়গা দলিল করে দিয়ে গেছেন। এটা সেই দলিল, এরকম একটা জাল দলিল। আসলে এই দলিলটা সঠিক না, এটা জাল। তো এটার এখানে দলিলের নাম্বার দেওয়া আছে 5132। এরপরে এই দলিলের সন দেওয়া আছে 1966। তো এই দলিলে দাবি করা হয় আমার দাদা আমার দাদিকে সমস্ত জায়গা দলিল করে দিয়ে গেছে। তারপর এই দলিলে দাবি করা হয় যে আমার দাদি আমার জ্যাঠা আব্দুল আউয়াল মাস্টার তিনাকে সমস্ত জায়গা দলিল করে দিয়ে গেছে। তখন বিষয়গুলো আমাদের কাছে অনেক খুব চিন্তার বিষয় হয়, কারণ আমার দাদা যদি আমার দাদিকে সব জায়গা আবার দাদি আমার জ্যাঠাকে দিয়ে যায়, তাহলে তো এখানে অনেক গুরুতর একটা বিষয় আছে। আমার আব্বা ওই বিষয় নিয়ে অনেক পেরেশান হয়েছে। পরবর্তীতে আমরা এই দলিলের তদন্ত করার জন্য, যে এটা কি সঠিক কিনা বা কি, এটা যাচাই বাছাই করার জন্য ঢাকাতে যাই। কারণ এটা সাব রেজিস্টার লেখা আছে ঢাকা তেজগাঁও। তো ওইখানে যাওয়ার পরে আমরা দেখি যে 1966 সনের যে 5132 নাম্বার দলিল, এটা মূলত এই দলিল না, এই নাম্বারে দলিল আছে ঠিক, কিন্তু এটা অন্য একটি দলিল। এই দলিলের দাতা গ্রহীতা ভিন্নজন। তো পরবর্তীতে এটার জাল প্রমাণিত হয়। তো সেখানে ওয়াল নির্মাণ করে জাল দলিল করে। তো এই জাল দলিল করার পরে আমরা অনেক হতাশাগ্রস্ত হই। তারপর যখন এটা জাল প্রমাণিত হয়, আবার তারা এই বিভিন্ন কাগজপত্র দেখিয়ে, মূলত আমার জ্যাঠা আব্দুল আউয়াল মাস্টার উনি যতটুকু জমি পাবে আমার দাদার ওয়ারিশ সূত্রে, তার চাইতে বেশি জমি উনি বিক্রি করে ফেলেছেন। এই যে এখানে যে কাগজটা দেখছেন, এখানে লিস্ট দেওয়া আছে যে উনি কতটুক পাবে আর কতটুক বিক্রি করেছেন। উনি পাবে হচ্ছে 82% জায়গা, ওনার রেকর্ডভুক্ত খতিয়ানে ওনার যে নাম লিপিবদ্ধ আছে সে অনুযায়ী 82% জায়গা উনি পাবে। আর উনি বিক্রি করেছেন 125% জায়গা উনি বিক্রি করেছেন। 125%-এর মধ্যে একটা দলিল আমার কাছে নাই, কিন্তু না থাকলেও এটার এরকম গ্রহণযোগ্যতা আছে, এটার প্রমাণ আছে। তো সেই হিসাবে ওনার প্রায় 40%-এর মতো অতিরিক্ত জায়গা উনি বিক্রি করেছেন। তো এই সমস্ত অতিরিক্ত জায়গা বিক্রি করার দলিলগুলো আমার কাছে আছে। এখানে মোট 7টি দলিল আছে আমার কাছে। তো কার কাছে বিক্রি করছে এগুলোর লিস্ট এই যে এখানে পাবেন, কার কার কাছে বিক্রি করছে, কত সনে বিক্রি করছে, এবং দলিল নাম্বার কত, এগুলো আছে এখানে। তো 25%, প্রায় 40% জায়গা উনি বেশি বিক্রি করে তারপর আবার আমার জ্যাঠাতো ভাই যারা, তারা তার নামে, আমার জ্যাঠাতো ভাইদের নামে, কারণ জ্যাঠাতো তখন মৃত, তো জ্যাঠাতো ভাইদের নামে তারা পুনরায় খারিজ করে। প্রায় 60% জায়গার মতো তারা তাদের নামে খারিজ করে। তো এত জায়গা তারা যেখানে পূর্বেই তারা অতিরিক্ত জায়গা বিক্রি করেছে, তাহলে আবার কোন যুক্তিতে তারা নিজেদের নামে জমি খারিজ করে? তো তারপর তারা সেই খারিজটা করার পরে এটা নিয়েও আমার অনেকদিন দৌড়াদৌড়ি করতে হয়েছে। খারিজটা তখন আমি যখন আমার কাগজপত্র ভূমি অফিসে উপস্থাপন করি, তখন তাদের খারিজ ভূমি অফিস কর্তৃপক্ষ বাতিল করে দেয়। তো এখানে মূলত 3টা জটিল ঘটনা। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে সেখানে ওয়াল নির্মাণ করা, দ্বিতীয় ঘটনা হচ্ছে জাল দলিল তৈরি করা,
এই যে জাল দলিল তৈরি করা, এটা পৃথিবীর কোন মানব সভ্যতা এটা মেনে নেবে? এটা কি ভালো মানুষের কাজ? এই জাল দলিল তৈরি করা, এটা তো তারা তৈরি করেছে, এটা তারা করেছে। তো যদি ভালো মানুষ হইতো তাহলে কি জাল দলিল তৈরি করতো? আজকে আমার ব্যাপারে নিন্দা ছড়ায়, আমি ভালো না, আমি খারাপ। তো এই জাল দলিলের বিরুদ্ধে বলি বলে আজকে আমি ভালো না, আমি খারাপ। তো এই জাল দলিল তারা তৈরি করলো। তো এর পরবর্তীতে তারা জাল খারিজ তৈরি করলো। তো এই সবগুলোর যে সুরাহা করতে গিয়ে আমার প্রায় কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তো এই যে আমাকে তারা জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত করলো, এর ক্ষতিপূরণ কে দিবে? ওইটার সাথে সম্পূর্ণভাবে আমার ফুফাতো ভাই জামাল জড়িত। তো এই জামালের কারণে মূলত তখন আমার প্রায় 2 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত আমি হতে হয়েছে। কারণ সেখানের জাল দলিলের তদন্ত, জাল দলিলের সঠিক তথ্য বের করা এবং ওয়াল নির্মাণ, এটা সম্পূর্ণ তার আদেশে করা হয়েছে। তো এই গেল তার এই পরবর্তী চক্রান্ত। আর তার পরবর্তীতে আমার ফুফাতো ভাই বিভিন্ন সময় আমাকে নিয়ে, আর ওই সময় এটা 2017 সালের ঘটনা। তো ওই সময় একটা চক্র, তারা আমার নামে সংঘবদ্ধভাবে, এর মধ্যে আমার ফুফাতো ভাই জড়িত, আমার জেঠি এবং আমাদের বাড়ির আশেপাশের যাদের সাথে আমার জ্যাঠাতো ভাই বা জেঠিরা সম্পৃক্ত বা সম্পর্ক রাখতো, তারা আমার নামে একটা মিথ্যা অপবাদ ছড়াচ্ছিল, যে নারী কেলেঙ্কারি সংক্রান্ত একটা মিথ্যা অপবাদ। এবং এটাকে তারা এমন ভাবে প্রচার করতেছিল, মানুষকে হয়তো টাকা পয়সা দিত না, আমার মানুষের কি দরকার যে মানুষের নামে অপবাদ ছড়ানোর, যাচাই বাছাই ছাড়া। তো আমার নামে নারী কেলেঙ্কারি সংক্রান্ত মিথ্যা অপবাদ ছড়াচ্ছিল এবং এটাকে খুব ঢালাও ভাবে প্রচার করতেছিল। এবং আমাদের আশেপাশের কিছু প্রতিবেশী, তারাও বিভিন্ন ভাবে আমাদের কাছ থেকে বিভিন্ন সুবিধা পাচ্ছে না। তো সেই জন্য তাদের কাছ থেকে হয়তো বিভিন্ন সুবিধা পাচ্ছিল, সেই জন্য তারাও এটার সাথে সংশ্লিষ্ট হয়ে খুব ব্যাপকভাবে তারা প্রচারণা করতেছিল যে আমার ব্যাপারে নারী কেলেঙ্কারি সংক্রান্ত। অথচ আল্লাহি করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই ধরনের কোনো অভিযোগের সত্যতা কিয়ামত পর্যন্ত সত্য প্রমাণ করা সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, যত জায়গায় পড়াশোনা করেছি, ওই সময় তো আমি ছাত্র। তো তার পরবর্তীতে চাকরিতে জয়েন হয়েছি, বর্তমানে আছি চাকরিতে, মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছি। তো আমি কোন কোন জায়গায় পড়াশোনা করেছি ওই জায়গাগুলোতে যাক, গিয়ে খবর নেই। এবং আমি ওই সময় বলেছি যে আপনারা যান, আমি কোথায় থাকি বা কোথায় থেকেছি, ওই এলাকার মানুষ এই সম্পর্কে কিছু জানে কিনা আমি নিজেই জানি না। আমি যখন আমার ব্যাপারে অপবাদ ছড়ানো হচ্ছে, এলাকার মানুষে কানাঘুষা করতেছে যে আসলে কি এরকম হয়েছে কিনা, তো মানুষ ধারণা যে অবিবাহিত ছেলে, ওই সময় তো আমি বিয়ে করি নাই, তো বিবাহ করে নাই, অবিবাহিত ছেলে, পোলাপান মানুষ, সমস্যা হইতেই পারে, এটা অনেকে ধারণা করে নিয়েছে। আর তারা ঢালাও ভাবে এটা প্রচার করতেছে, এলাকার নাম সহ, যে অমুক এলাকায়। এরপরে বিভিন্ন ব্যক্তিদের কাছে, না বিভিন্ন ব্যক্তিদের নাম বলতেছে যে অমুক ব্যক্তি সেখানে এই দেন দরবার হয়েছে, তারা এই দেন দরবারের সাথে উপস্থিত ছিল, বিভিন্ন ব্যক্তিদের নাম বলতেছে। তো ওই ব্যক্তিদেরকে আমি বলছি যে আসলে কি এই ধরনের কথা বলতেছে, আপনার নাম বলতেছে, বলে যে নাউজুবিল্লাহ, আমি এই ধরনের কিছু জানি না। কখনো আমার সৎমার নাম বলে, কখনো আমার বাবার কথা বলে, কখনো এইজন সেই জনের কথা বলে। আমার সৎমাকে বলছি যে আপনি কি আমার নামে এই ধরনের কিছু বলছেন? আমি তো এই ধরনের কোনো কিছু বলি নাই, আমি এই ধরনের কোনো কিছু শুনিও নাই। তারা আমার কাছে বলছে, আমি শুনছি। তো আমার জেঠি এটার সাথে সবচাইতে বেশি জড়িত ছিল, এই মিথ্যাচারের সাথে। তারপরে আরো বিভিন্ন মানুষ জড়িত ছিল, আমাদের বাড়ির আশেপাশের প্রতিবেশী। যারা এই সমস্ত মিথ্যাচার করেছে তাদের শাস্তি তো আল্লাহ তাআলার দরবারে হবে। তো এই মিথ্যাচার যারা করেছে তাদের শাস্তি হয়েছে, অনেকেরই শাস্তি হয়েছে। দুনিয়া তো শাস্তির জায়গা না, মানুষের শাস্তির জায়গা হচ্ছে আখিরাত। তারপরেও আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতেও শাস্তি দেখায়। এরা হয়তো বুঝে নাই যে আসলে কিসের কারণে তাদের শাস্তি হচ্ছে, বা এটাও বলতে পারে যে আমি এটাও বলছি না যে এই কারণেই তাদের এরকম পরিণতি ভোগ করতে হয়েছে, এটাও আমি বলছি না, কারণ অন্য কারণও তো থাকতে পারে। কিন্তু চিন্তার বিষয় যে এদের অধিকাংশ মানুষের উপরে বড় ধরনের আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে।
এই ঘটনার পরে যারা আমার নামে মিথ্যাচার করেছে, এই মিথ্যাচারের পরে যারা যারা এটার সাথে সংশ্লিষ্ট, অধিকাংশরই তাদের কঠিন থেকে কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা তো সবার শাস্তি যে দুনিয়াতে দিবে সেটাও না, হয়তো আল্লাহ তাআলা আখিরাতে রেখেছেন। কারণ শাস্তি তো দুনিয়ার জায়গা না, দুনিয়া শাস্তির জায়গা না, শাস্তির জায়গা আখিরাত।